গুড মর্নিং আমার প্রিয় ছোট্ট সোনামণি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো না। আগের দিনের মডেল কোশ্চেন ক্লাসটা কেমন লেগেছিল? কঠিন? প্রথম প্রথম একটু কঠিন লাগবে, তারপরে দেখবা যত প্র্যাকটিস করবা এটা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এই যে কঠিন দত্তটাকে আমরা খাঁচায় ভরে ফেলবো। ভয়ে দত্তটাকে খাঁচায় ভরে ফেলবো আর আমরা যে কোনো ধরনের মডেল কোশ্চেন সলভ করব। এখন আমরা কি করব, পরবর্তী মডেল কোশ্চেনটা যে আমাদের যে বাকি যে প্রশ্নগুলো ছিল আমরা এখনো ধরেই নাই, পড়েছি, শুধু প্রশ্নগুলো পড়েছিলাম, সলভ করব। হ্যাঁ, আজকে এখন আমাদের 2 নাম্বার। এখন 2 নম্বরে কি আছে দেখো, তোমরা তো বোর্ডে দেখেই বুঝে ফেলেছো যে ম্যাডাম আজকে 2 পড়াবে, তাই না? রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। এখন এখানে দেখো নাম্বার মাত্র আছে 5। এটা একটু গুরুত্বপূর্ণ। 5 দুগুণে 10, 10 নাম্বার আছে। 5 2s আর 10। হ্যাঁ, এখন দেখো এই 10 নম্বরে 5টা প্রশ্ন আছে, এটা উত্তর দিতে হবে। কিন্তু জানো কোনো বেশিরভাগ প্রশ্নই 1 লাইনের বেশি কখনোই হয় না, আমি করে দেখেছি। এখন এসে আমরা পড়ি। এটা পড়তে গিয়ে কি হবে জানো, আমরা খুব মজার মজার বিষয় সম্পর্কে জানতেও পারবো। এখন তোমরা সবাই আমার সঙ্গে পড়ো তো, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটা লেখা কি নিয়ে? চায়নার যে বিশাল দেয়াল আছে সেটা নিয়ে। একটা বিশেষ সময় চায়না সারাক্ষণ চায়না বাইরের যারা বিভিন্ন ধরনের রাজ্য আক্রমণ করতে চাইতো, তাদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য চায়না তার চারিপাশে দেয়াল দিয়ে ফেলেছিল। হ্যাঁ, সেইটা নিয়েই এটা পৃথিবীর জন্য একটা আশ্চর্য, একটা এত বড় দেশ শুধু দেয়াল দিয়েই ঘেরা, সেই জন্য এটার খুব সবার কাছে খুবই অত্যাশ্চর্যের ব্যাপার। এটা পৃথিবীতেও আশ্চর্য একটা ব্যাপার। আর এটা নিয়ে আমরা একটা টেক্সট পড়তে যাচ্ছি। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, one of the greatest wonders of the world, was built between 220 to 206 BC। হ্যাঁ, এখন বলছে যে এই যে চায়নার যে ওয়াল, এটা পৃথিবীর জন্য একটা বিশাল আশ্চর্যের ব্যাপার। এটা তো আমি আগে প্রথমেই তোমাদের কথায় কথায় বলে দিলাম, তাই না? আর এটা বানানো হয়েছিল কবে জানো? 220 থেকে 206 বিফোর ক্রাইস্ট। হ্যাঁ, খ্রিস্টপূর্বাব্দ। আর খ্রিস্টপূর্বাব্দতে দেখো সময় বেশি, ইয়ার কমতে থাকে, বছর কমতে থাকে। আর আমরা যদি মানে বিফোর ক্রাইস্ট না বলে অন্য কিছু বলতাম, তারপরে কিন্তু বাড়ছে সময় না আমাদের। ইনফ্যাক্ট ইট বিগ্যান অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ওয়ালস ফর ডিফারেন্ট স্টেটস ওয়েন ইট ওয়াজ বিল্ড। আচ্ছা, তাহলে দেখো এটা যখন বানানো হয়েছিল তখন কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদাভাবে বানানো হয়ে গিয়েছিল। যেমন আমি তোমাদেরকে ধরো বুঝাই, তোমরা থাকো কেউ কুড়িগ্রাম, কেউ গাইবান্ধা। হ্যাঁ, তো কুড়িগ্রামের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার আসছে, গাইবান্ধার ওপাশ দিয়ে নদীর ওদিক দিয়েও হয়তো থাকতে পারে। তো ও ইন্ডিয়া আরেকটা দেশ, আমরা আরেকটা দেশ। তো সেখানে দুই দেশের যেন ওদিক থেকেও আমাদের দেশে যেহেতু আসতে পাসপোর্ট লাগে, আমাদের পাসপোর্ট ছাড়া একটা বিশেষ বই, ওটা ছাড়া আমাদের যাওয়া উচিত না। সেই জন্য মানুষ যেন এভাবে যেতে না পারে বা কোনো দেশ কোনোভাবেই কারোর দ্বারা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়, সেই জন্য মাঝখানে বর্ডার দেয়া আছে না আমাদের বাংলাদেশে আর ইন্ডিয়ার মাঝখানে। তো সেরকম যদি বর্ডার না দিয়ে ওই জায়গায় দেয়াল তুলে দেওয়া যেত সেরকম। তো ধরে মনে করো আবার কুড়িগ্রাম আর গাইবান্ধা ভাবলো যে না, ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো না, ওরা যে কোনো সময় আমাদের এখানে এসে অত্যাচার করে বা যুদ্ধ করে, মারামারি করে, আমরা কুড়িগ্রাম আর গাইবান্ধার মাঝখান দিয়ে দেয়াল তুলে দেবো। তো সেটা ওরকম আলাদা আলাদা স্টেট, আমি জেলা দিয়ে বুঝালাম, ওখানে আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা করে দেয়াল দিয়ে রেখেছিল বাইরের সঙ্গে, ওরা কিন্তু দেশের ভিতরে না। ঠিক আছে। ইট বিকেম দ্য গ্রেট ওয়াল ডিউরিং দ্য কিন ডাইনেস্টি। তো ওখানে যে আরেকটা সাম্রাজ্য, কিন সাম্রাজ্য, ওই সাম্রাজ্যের সময় এটা একটা বিশাল হয়ে গেল। ধরো কুড়িগ্রামের চারিপাশ দিয়ে আমরা দেয়াল দিলাম, গাইবান্ধার চারিপাশ দিয়ে দেয়াল দিলাম, ওদিকে পঞ্চগড়ে দিলাম, রাজশাহী দিলাম, এই করতে 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 সব রাজ্যের ছোট ছোট রাজ্যের রাজারা যদি দেয়াল দেওয়া শুরু করে তাহলে সারা দেশটাই দেয়ালে ভরে যাবে না? ওরকম। এখন এম্পায়ার কিন শিহুয়াং সাকসিডেড ইন হিজ এফোর্ট টু জয়েন দ্য ওয়ালস। হ্যাঁ, সে কি করেছে যে কিন শিহুয়াং, সেই রাজা, তার এই দেয়ালগুলোকে একটার সঙ্গে একটা জুড়ে দিয়েছে। ঠিক আছে। হি টুক
this initiative to protect the northern borders of the Chinese empire from foreign attacks. তাহলে এটা বহির্দেশের শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য সে ওই রাজা কি করেছেন, এই সম্রাট, এটা তো সম্রাট, রাজা না, রাজা একটু উঁচু পদের, রাজারা সম্রাটদের আন্ডারে থাকতেন। তাহলে সেই সম্রাট চীনের উত্তর অংশ, যেমন তোমরা আমাদের বাংলাদেশের উত্তর অংশে আছো, ওরকম চীনের উত্তরাংশটাকে বিদেশি শত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য কাজটা করেছিলেন। এখন দেখো আরো কি, চাইনিজ এম্পায়ার ফ্রম, এটা আচ্ছা ওটা তো আমরা পড়লাম। আফটারওয়ার্ডস ইট ওয়াজ বিল্ট অ্যান্ড মেনটেন্ড ওভার দ্য ইয়ার্স বিটুইন দ্য 5th century BC অ্যান্ড দ্য 16th century। তাহলে এটা 5 শতাব্দী থেকে 16 শতাব্দী পর্যন্ত এটাকে বিভিন্ন সময়ে বানানো হয়েছে, বাড়ানো হয়েছে, এটাকে মেনটেন রক্ষা করার জন্য আবার কি কোথাও ভেঙে চুরে গেলে ঠিকঠাক করা হয়েছে, দ্যাট ইজ যে আমরা মেনটেন করেছি। হ্যাঁ, সাম পিপল বিলিভ দ্যাট দিস ম্যান-মেড স্ট্রাকচার ক্যান বি সিন ফ্রম দ্য মুন উইথ দ্য নেকেড আই। কিছু মানুষ আবার বলছে যে এই যে মানুষের তৈরি এই স্থাপনাটা চাঁদের থেকেও খালি চোখে দেখা যায়, এটা কিন্তু মিথ্যা, এটা আসলে যায় না। দ্য লেজেন্ড অরিজিনেটেড ইন রিচার্ড হ্যালিবার্টনস সেকেন্ড বুক of marvels published in 1938. Okay, this myth is simply not true. Richard Halliburton's claim was rejected by astronauts Neil Armstrong by the young Levy. এখন বলছে এই কথাটা রিচার্ড হ্যালিবার্টন তার সেকেন্ড বুক অফ মার্ভেলসে এটা প্রকাশ করেছিল। তা আমি তো বললাম যে এটা একেবারে পুরা মিথ্যা। তার এইটাকে আবার মিথ্যা প্রমাণিত করেছেন কে? আমাদের চন্দ্র অভিযানের নেতা, যে প্রথম যে চাঁদে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তিনি সেটাকে তার কাছ থেকে তথ্য নিয়ে ইয়াং লিভি আর একজন চাইনিজ ব্যক্তি, তিনি বলেছেন এটা পুরোটাই মিথ্যা। সাম পিপল, মিথ্যা বা আমরা ভুল বলতে পারি না, মিথ্যাটা শুনতে পজিটিভ লাগছে না। সাম পিপল অলসো সে দ্যাট দ্য গ্রেট ওয়াল ইজ ভিজিবল from a low orbit of the earth. আবার কেউ কেউ বলে যে মহাকাশের যে পৃথিবীর কক্ষপথের যে সবচেয়ে কাছের জায়গাটা থেকেও এটা দেখা যায়। হ্যাঁ, however there is nothing unique in this, as many other artificial constructions can be seen from that height. আচ্ছা, কিন্তু এগুলো তো সবই মানুষের কথা, প্রোপাগান্ডা, কেউ কেউ আরো বাড়িয়ে বলার জন্য, এটার মহত্ব প্রকাশ করার জন্য বলেছে, কিন্তু আসলে এত বড় মানুষের তৈরি স্থাপনা আর একটাও নেই, এটা সত্যি কথা। আর একটা জিনিস দেখো, এই যে আমাদের বাংলাদেশের সরকারি বইয়ে এই জিনিসটা আছে, তো এইটা কোথার থেকে এসেছে তাও কিন্তু দেখো এটা এখানে দিয়ে দিয়েছে, আমি ওই জন্য দিয়ে দিয়েছি যেন তোমরা বোঝো। আমরা চাইলেই শিক্ষকরাও একজন আরেকজনের লেখা নকল করে দিয়ে দিতে পারি না, সেখানে আমাদেরকে বলে দিতে হবে কোথার থেকে এটা দেখো, অ্যাডাপ্টেড ফ্রম দ্য গ্রেট ওয়াল সোর্স, কি কি সব দেয়া আছে, একেবারে ইন্টারনেটের কোথায় কোথায় সব দেয়া আছে। হ্যাঁ, এখন এসে আমরা প্রশ্ন উত্তর করি। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল কনস্ট্রাকশন পিরিয়ড অফ দ্য গ্রেট ওয়াল? এটা কোথায় আছে? সরি, একদম ফার্স্ট লাইনে আছে, দেখো। The Great Wall of China, one of the greatest wonders of the world, was built between 220 to 206 BC. তাহলে ফার্স্ট লাইনটাই তোমার উত্তর। তুমি দেখে দেখে লিখবা, একটু শুধু বুদ্ধি খাটিয়ে পড়ে লিখবা। তাহলে আমি তো তোমাদেরকে আগেও বলেছিলাম কোয়েশ্চেন নাম্বার 1 এর উত্তর থাকবে প্রথম লাইন বা দ্বিতীয় লাইনের কাছেই। হ্যাঁ, তারপরে দেখো এটা আরো শর্ট আকারে আমি তোমাদেরকে দিয়ে দেবো। Whose name is closely associated to the wall? Why? কার নাম বেশি, সবচেয়ে বেশি শোনা যায় এই দেয়াল তৈরির ক্ষেত্রে? কার নামটা বেশি শোনা যায়? তাই এখানে তো লেখাই আছে কিং ডাইনেস্টিতে কিং শিহুয়াং। হ্যাঁ, কিং শিহুয়ানের নামটাই বেশি আসে। কেন? কারণ সে এটাকে একটার সঙ্গে একটা জুড়ে দিয়েছিল। আগে যেটা ধরো কুড়িগ্রামের দেয়াল, গাইবান্ধার দেয়াল, তারপর রাজশাহীর দেয়াল, বগুড়ার দেয়াল আলাদা আলাদা ছিল, ওগুলোকে একটার সঙ্গে আরেকটা আরেকটু গেথে 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 জুড়ে দিয়েছে কে? কিং ডাইনেস্টির সময়কার সম্রাট কিং শি হুয়াং। ঠিক আছে,
তারপর এটা কি, হু ইজ হ্যালিবার্টন, হোয়াট ডিড হি ক্লেম ইন হিজ বুক। তাহলে হ্যালিবার্টন কে ছিলেন? হ্যালিবার্টন একজন লেখক ছিলেন। তিনি কি কি বলেছেন? তিনি বলেছেন যে চাঁদে বসেও দেখা যায়, কি দেখা যায়? গ্রেট ওয়াল অফ চায়না খালি চোখে দেখা যায়। কিন্তু সেটা উত্তরে তোমরা পেয়ে যাবে। হাউ ডিড আর্মস্ট্রং অ্যান্ড লিউই রিয়্যাক্ট টু হ্যালিবার্টনস ক্লেম? তারা একদম বলে দিয়েছে, একদম রিজেক্ট করে দিয়েছে, দে রিজেক্টেড, যে না এটা কখনোই না। কারণ নীল আর্মস্ট্রং তো নিজেই চাঁদে গিয়েছেন, সেখান থেকে তো তিনি তাকিয়ে দেখতে পাননি পৃথিবীর দিকে। চাঁদ থেকে পৃথিবীটাকে তো আমরা জানি যে একটা নীল গোলকের মতো দেখা যায়, বড়। দ্য গ্রেট ওয়াল ইজ ভিজিবল ফ্রম এ লো অরবিট অফ দ্য চায়না, ইজ ইট স্পেশাল? ওয়াই নট? তাহলে এটাও কি স্পেশাল? এর সবচেয়ে, আর যদি হয় স্পেশাল তাহলে কেন, যদি না হয় তাহলে কেন নয়? তাহলে আমি তোমাদের জন্য এটার উত্তরও তৈরি করে নিয়ে এসেছি। এখন আমি একটু উত্তরগুলো পড়ে দিই, তোমরা সবাই দেখো, ঠিক আছে? উত্তর নাম্বার 1 দেখো, ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 220 থেকে 206 বিসি। দেখো আর কিচ্ছু দেয়া নেই, প্রথম লাইনে এত কিছু দেয়া ছিল, ওই জায়গায় তুমি চাইলে, তুমি ধরো যদি পরীক্ষার হলে মনে হয় যে ইস আমি তো এটা এইভাবে বানাতে পারবো না, ম্যাডাম যেভাবে বানিয়ে দিয়েছে, কিন্তু তুমি তাহলে ফুল লাইনটাই লিখে দেবে, কোনো সমস্যা নেই। তোমার যে শিক্ষক খাতা দেখবেন সে তোমাকে নাম্বার দিবেনি, কিন্তু তুমি যদি একটু বুদ্ধি করে, ওই যে ওয়াজ কনস্ট্রাক্টেড তো ছিলই, হ্যাঁ ইট ওয়াজ বিল্ড ছিল, তো বিল্ড আর কনস্ট্রাক্টেড একই, বানানো কনস্ট্রাকশন করা। সো ইট ওয়াজ কনস্ট্রাক্টেড, টাইমটা ইম্পর্টেন্ট, কখন। এরপরের কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2-তে আছে ইট ইজ দ্য নেম অফ এম্পায়ার কিং শি হুয়াং। বলছে যে এই নামটা কার সঙ্গে জড়িত? কিং শি হুয়ানের সঙ্গে। হি টুক এফোর্টস টু জয়েন দ্য ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্স। তিনি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড জুড়ে দিতে এফোর্ট মানে সমস্ত উদ্যোগ নিয়েছেন। হি ইজ দ্য রাইটার অফ এ বুক, সেকেন্ড বুক অফ মার্ভেলস। তাহলে ওই যে 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 ভদ্রলোক বলেছিলেন কি যেন, হ্যালিবার্টন, যে চাঁদের থেকেও পৃথিবীটাকে, এই পৃথিবীতে খালি চোখে গ্রেট ওয়াল অফ চায়না দেখা যায়, হ্যাঁ চীনের প্রাচীর বলা হয়, চীনের মহান প্রাচীর দেখা যায়। সেই ভদ্রলোক ছিলেন একজন রাইটার, আর তিনি কি লিখেছেন? সেকেন্ড বুক অফ মার্ভেলস। হি ক্লেম দ্যাট দ্য গ্রেট ওয়াল ক্যান বি সিন ফ্রম দ্য মুন। আর এটা তোমরা এখানে একটু ছোট করে আছে উত্তরটা, এখানে যদি আমরা আরো জুড়ে দিই যে ইন নেকেড আই, তাহলে আরো ভালো হবে, কারণ এটা গুরুত্ব প্রকাশ পাবে। আর একটা কি, ওই যে নাম্বার ডি, দ্য রিজেক্টেড, আমি তো বলেছি দুজনের কথা বলেছে যে হাউ ডিড আর্মস্ট্রং অ্যান্ড লিউই। এখন তুমি এটাও লিখতে পারো, আর্মস্ট্রং অ্যান্ড লিউই রিজেক্টেড টু হ্যালিবার্টনস ক্লেম। আবার আমি লিখে দিয়েছি দ্য রিজেক্টেড হ্যালিবার্টনস স্টেটমেন্টস অর ক্লেম। স্টেটমেন্টও বক্তব্য, ক্লেম হচ্ছে দাবি করা, ঠিক আছে? নো ইট ওয়াজ নট স্পেশাল, না এটা কোনো স্পেশাল ব্যাপার না। মেনি আদার আর্টিফিশিয়াল কনস্ট্রাকশনস আর অলসো সিন ফ্রম দ্য হাইট। এর চেয়েও আরও অনেক ধরনের আর্টিফিশিয়াল কনস্ট্রাকশনও অনেক উচ্চতা থেকে দেখা যায়, তাহলে এটা কোনো স্পেশাল ব্যাপার না। তো তোমরা এগুলো পড়বে, বেশি মুখস্থ করার দরকার নেই, হ্যাঁ চেষ্টা করবে তোমরা তোমাদের মতো করে উত্তর লেখার, কারণ বই থেকে আমরা তো এই যে তোমাদের পেপার দেওয়া হবে, ওয়ার্কশিট দেওয়া হবে, এখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এখন পরেরটা আমরা চলে যাই, চলো রিড করি, পড়ে ফেলি। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। Sir Isaac Newton was born on December 25th, 1642 in Woolsthorpe, near Grantham in Lincolnshire, England. দেখছো কি কঠিন কঠিন নাম, Woolsthorpe, near Grantham and Lincolnshire আর ইংল্যান্ড। এই জন্যই তুমি যদি যত ইংলিশ পড়বে শিখবে, আর একটা জিনিস তাড়াতাড়ি বলতে পারবে, হ্যাঁ। হি ওয়াজ বর্ন ইন দ্য সেম ইয়ার দ্যাট গ্যালিলিও ডাইড। এখন বলছে যে এই যে স্যার আইজাক নিউটন, এই বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন 25শে ডিসেম্বর, কবে? 1642 সালে। কোন জায়গায়? দেখো উস্ট্রপ নামে একটা জায়গায়, যেমন ধরো চরবাটিকামারি কোথায়, গাইবান্ধা কোথায়, রাজশাহী ডিভিশন, আর সেটা আবার কোথায়? বাংলাদেশ, ওরকম। তাহলে উস্ট্রপ নিয়ার গ্র্যান্থাম, আর কোথায়? লিঙ্কনশায়ার, ইংল্যান্ড। তো ওরকম হি ওয়াজ বর্ন, আর তিনি যে বছর জন্মেছিলেন ওই বছরই আর একজন মহান বিজ্ঞানী গ্যালিলিও মারা যান।
Newton is probably the most important scientist in the history. নিউটন হচ্ছে ইতিহাসের সবচেয়ে মানে কি সব গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী. Newton published his work in 2 books. Principia is one of those books. তাহলে নিউটন 2টা বই পাবলিশ করেছে, তার কাজকর্ম 2টা বইয়ের মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপিয়া হচ্ছে তার একটা বই. নিউটন স্টাডিড অ্যাট ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজ from 1661 to 1696. এখন সে করেছে কি, সে পড়ালেখা করেছে কোথায়, ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে. কত সাল থেকে কত সাল দেখো, 1661 থেকে 1696. In this period he produced most of his important works. আর এই সময়ের মধ্যে সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে. ঠিক আছে. Then in 1696 he moved to London. আর 1696 সে লন্ডনে চলে গেল, where he lived until his death on March 20, 1727. আর সে ওই সময় তার মৃত্যু হয়েছিল, মৃত্যুর আগ পর্যন্ত মার্চ 20 1727 সালের 20 মার্চ তার মৃত্যু হয়. মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিল, লন্ডনে ছিল. এখন দেখো আরেকজন হচ্ছে লাডউইগ ভ্যান বিথোভেন. Beethoven was a German composer and a musician of classical music. এখন বলছে বিথোভেন ছিল কে জানো, জার্মান একজন মিউজিশিয়ান, সঙ্গীতজ্ঞ. He was born in Bonn, Germany 1770. কেমন দুইটা একই শোনাল না, বর্ন অ্যান্ড বন. বর্ন হচ্ছে জন্ম নেওয়া, বন একটা প্লেস, বন জার্মানির বন. এখন সেখানে তিনি জন্মগ্রহণ করেন 1770 সালে. ঠিক আছে, একটু মনে রাখতে হবে পড়ার সময়. হ্যাঁ, যেমন ধরো নিউটনের সঙ্গে একটা বিষয় বলেছে, যে বছর গ্যালিলিও মারা যায় ওই বছর নিউটন মারা যায়, সরি যে বছর নিউটন জন্মগ্রহণ করে ওই বছর গ্যালিলিও মারা যায়. আবার মৃত্যুর আগ পর্যন্ত সে লন্ডনেই ছিল, সেই সালটা উল্লেখ করা আছে. এর উপরেই কিন্তু প্রশ্ন আসবে. এখন এরপর আমরা এখন পড়ছি বিথোভেনের কথা. বিথোভেন ছিলেন একজন মিউজিশিয়ান বা সঙ্গীতজ্ঞ. আর সে কি ধরনের মিউজিক করতো, আছে পপ আছে, রক আছে, এটা এক একটা ধরনের মিউজিক. হ্যাঁ, কোনোটা বেশি খুব শব্দ হয়, বাজনা হয়, সেটা রক. আরেকটা হচ্ছে একটু স্লো মিউজিক হয়, সুন্দর মিষ্টি শোনায়, ওটা হচ্ছে পপ. তারপরে মনে করো ক্লাসিক্যাল, যেটা তোমার আমরা যেমন গ্রামার পড়ি না, ইংলিশ দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ওটা হচ্ছে গ্রামার, আমাদের ভাষার জ্ঞান দেওয়ার জন্য. তো সঙ্গীতের জ্ঞানের জন্য সঙ্গীতের গ্রামার আছে, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক. He was born in, আচ্ছা ওটা তো আমরা বলেছি বর্ন. Beethoven's father was a musician. তার বাবাও একজন মিউজিশিয়ান ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন. He gave the young Beethoven his first music lesson. এখন Beethoven composed symphonies, a kind of Western classical music which became popular all over the world. এখন ওর বাবা, বিথোভেনের বাবা তাকে প্রথম গান শেখান. আর বিথোভেন একটা মিউজিক কম্পোজ করে, একটা গানের ধারা তৈরি করে, সেটা হচ্ছে সিম্ফনিজ. সেটা কোথায় বেশি দেখা গেছে, সারা পৃথিবীতে. এটা একটা ওয়েস্টার্ন, পাশ্চাত্য ক্লাসিক্যাল সঙ্গীত. সেটা কোথায়, সারা পৃথিবীতে. শাস্ত্রীয় সঙ্গীত, পাশ্চাত্যের শাস্ত্রীয় সঙ্গীত. এটা কঠিন না শব্দটা তোমাদের 6-এর জন্য, তারপরে শুনে রেখো. ওই যে আমি বললাম গ্রামার. হ্যাঁ, তো পাশ্চাত্যের শাস্ত্রীয় সঙ্গীত সেটা সারা পৃথিবীতে বিখ্যাত হয়. আর তারপরে কি আসছে দেখি, স্পেশালি হিজ 5th, 6th, 8th, 9th symphonies are fabulously great. আর তার মধ্যে তার কোনটা, পঞ্চম, ষষ্ঠ, এরিড আর একটা, 9th, আর 9th হচ্ছে সবচেয়ে মানে জনপ্রিয়. বিথোভেন হ্যাড এ কমপ্লিকেটেড লাইফ. সে তার খুবই জটিল জীবন ছিল. হ্যাঁ, when he was 28 he started to go deaf. Beethoven was often in poor health and in 1826 it suddenly got worse. সে কিন্তু 28 বছর বয়স থেকে কানে শোনা আস্তে আস্তে তার বন্ধ হয়ে যাচ্ছিল. বুঝো, একজন মানুষ গান করে, বাজনা তৈরি করে, সঙ্গীত তৈরি করে, সে আস্তে আস্তে কানে কম শুনছে, তাহলে সে কিভাবে বুঝবে গানটা কেমন? সেই জন্যই তার কথা আমরা এখানে পড়ছি, তাই না? যে সে কত বড়
প্রতিবন্ধকতা বাধা নিয়েও জীবনে বিখ্যাত হয়ে গিয়েছিল, যে তার কথা আমরা এখন বইয়ে পড়ছি। হিজ ডেথ, তারপরে দেখো তারপরে তার স্বাস্থ্য আরও খারাপ হতে লাগলো 1826 সালের দিকে। হ্যাঁ, খুবই খারাপ হতে থাকলো। হিজ ডেথ দ্য ফলোয়িং ইয়ার ওয়াজ প্রবাবলি দ্য রেজাল্ট অফ লিভার ডিজিজ। আচ্ছা, তার সাধারণ মনে হয় বলা হচ্ছে যে লিভারের যে সমস্যা, সেই সমস্যাতে সে হয়তো মারা গিয়েছিল। তোমরা হয়তো মানুষ শুনে থাকবে যে ওই ওর লিভারে না এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হচ্ছে, এটা একটা অসুখ। অ্যাডাপ্টেড কোথায়, এটা কোথা থেকে নেওয়া হয়েছে তাও দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। অ্যাডাপ্টেড ফ্রম ম্যাকমিলান ইংলিশ গ্রামার ইন কনটেক্সট বাই সাইমন ক্লার্ক, আর ম্যাকমিলান পাবলিশার্স লিমিটেড, এত 2008। কোথা থেকে কত সালের পাবলিশ থেকে নেওয়া হচ্ছে সব দিয়ে দেওয়া হচ্ছে। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এখন দেখো তোমাদেরকে কমপ্লিট করতে হবে এটা। আর কিভাবে, আইজ্যাক নিউটন, তোমার একটা টেবিল আছে, তার 3টা কলাম আছে। একটা কলামে দেখো তোমরা দেখতেই পাবে ফাঁকা, পুরা ফাঁকা। পরের কলামে তোমরা তোমাদের পেপারটা বের করো, উপরে আছে শুধু আইজ্যাক নিউটন, আর একটাতে আছে বিটোভেন, আর এটাতে আছে দেখো বর্ন ইন ইয়ার সিটি টাউন, কবে কোন সালে জন্ম নিয়েছে, কোন সিটিতে কোন টাউনে, এটা তোমাদেরকে এই বক্সে লিখতে হবে। তাই এটা তোমরা আলাদা করে যদি দেখো যে তোমাদের পরীক্ষার খাতায় লেখার জায়গা কম আছে, তোমরা নাম্বার দিয়ে নিচে লিখতে পারো। আরেকটা হচ্ছে ন্যাশনালিটি। তাহলে নিউটন কি ছিলেন? ইংলিশ, জাতীয়তা তার ইংলিশ। বিটোভেন কি ছিলেন? জার্মান। অকুপেশন, তাদের পেশা কি ছিল? নিউটন ছিলেন বিজ্ঞানী, সায়েন্টিস্ট, আর বিটোভেন ছিল কি? মিউজিশিয়ান। ওখানে লেখাই আছে, তোমরা দেখে দেখে এই জিনিসগুলোর জন্য আমি বলছিলাম যে খুব মন দিয়ে দিয়ে পড়বে। মেজর ওয়ার্কস, কার মেজর ওয়ার্কস কি? তাহলে প্রিন্সিপিয়া হচ্ছে কার মেজর ওয়ার্ক? স্যার আইজ্যাক নিউটনের। আর বিটোভেনের কি? তার সিম্ফনিস, সিম্ফনিস লিখে দেবে। ডেথ কার কত সালে, এটাও লিখে দেবে, ঠিক আছে। এবার আসো আমরা ট্রু ফলস পড়ি। Read the following statements, write T in your answer script if the statement is true. তাহলে এখানে বলছে যে ওই যে উপরে যে আমরা পড়ে এসেছি ওগুলো যদি আনসার ট্রু হয় তাহলে টি লিখবে। ইফ ফলস, রাইট এফ ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস। যদি ফলস হয় তাহলে এফ লিখবে। ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার, আর যদি ফলস হয় তাহলে কারেক্ট আনসার দিবা। এখানে নাম্বার কত? 5। গ্যালিলিও ডাইড ইন 1642। তাহলে গ্যালিলিও কোন বছর মারা গেছে? এটা কিন্তু হঠাৎ করে, কিন্তু গ্যালিলিও কিন্তু নাই এখানে। কোথায় ছিল? বিটোভেন আর নিউটনের কথা ছিল, কিন্তু দেখো মাঝখানে গ্যালিলিও চলে আসছে, কারণ নিউটনের জন্মের বছর গ্যালিলিও মারা যায়। তাহলে কবে সেটা কি? 42। ইয়েস, ট্রু। তাহলে এটা টি হবে। নিউটন লিভড ইন লন্ডন ফ্রম 1661 to 1696। সে কি এই সময় লন্ডনে ছিল? না, এই সময় তো সে তার পড়ালেখা যেখানে করতো ট্রিনিটি কলেজে, সেখানে ছিল, তাই না? ইয়েস, তাহলে এটা ফলস। তাহলে ওইটা, ওই লাইনটা তোমাকে লিখতে হবে। ওই সময়টা সে ইংল্যান্ড, কোথায় ছিল? ক্যামব্রিজ। ক্যামব্রিজ একটা সিটি, কিন্তু ক্যামব্রিজে ছিল। তারপরে এটা তোমাকে লিখতে হবে, তাহলে তোমাকে ওইটা লিখতে হবে। নিউটন লিভড ইন ক্যামব্রিজ ফ্রম 1661 to 1696। এই সেন্টেন্সটা পুরো কপি করে দিতে হবে, লন্ডনের জায়গায় শুধু ক্যামব্রিজ লিখে দেবে। Beethoven got his first music lesson from his father. True. Beethoven had a simple life. না, ওর কমপ্লিকেটেড লাইফ ছিল। Beethoven had a complicated life. হ্যাঁ, জটিল জীবন, অসুখ বিসুখ নিয়ে তারপরে লোকটা পেরেশান থাকতো, তাহলে তো আর সিম্পল হলো না। সিম্পল কাদের? আমাদের সাধারণ জীবনযাপন। Beethoven probably died of liver cirrhosis. Yes, বলাই হচ্ছে যে তার লিভার ডিজিজেই মারা যায়। হ্যাঁ, তাহলে লিভার ডিজিজ, ঠিক আছে, এটা হয়ে গেল সলভ। উত্তর তো তোমাদের সঙ্গে আছে, টেনশনের কোনো কারণ নেই। আমার মুখেরটাও দেখেও শুনবে তোমরা, আর পাশেরটা দেখে দেখে লিখে নেবে। এখন দেখো কমপ্লিট দ্য টেক্সট উইথ দ্য রাইট ওয়ার্ডস ইন দ্য বক্স। এটা নাম্বার 5 আছে। হ্যাঁ, এখন এই 5-এ কি করবে? নাম্বার 5 আছে তোমার কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন
ব্ল্যাঙ্কসে তোমাকে ওখান থেকে শব্দ পড়ে পড়ে বসাতে হবে। এ ওয়াইজ মাঙ্কি হ্যাড 80,000 ড্যাশ ওয়ান ডে। 80,000 ড্যাশ, এটা কিন্তু ওয়ান ডে আলাদা লাইন, ওই যে ও ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে। 80,000 ফলোয়ার্স। One day, wandering in the forest, Dash went very far and became very dash. Became very কি? তাহলে এখানে কি বলছে যে one day wandering in the forest হবে না? Wandering in a forest, they, তাহলে সেই 80,000 নিয়ে সে বনে ঘোরাঘুরি করছিল, আর সে কি হলো? They went very far and became very thirsty. তৃষ্ণার্ত হয়ে গেল। সো দে লুক ফর ওয়াটার অ্যান্ড ড্যাশ ফাউন্ড। অ্যান্ড কি ফাউন্ড দেখি আমরা? ইভেনচুয়ালি, মানে ফাইনালি, পরিশেষে। আমরা বলি না ফাইনালি, ইংলিশে ফাইনালি, বাংলায় বলি পরিশেষে বা অবশেষে, ওটাই হচ্ছে ইভেনচুয়ালি। হ্যাঁ, ফাউন্ড এ ওয়াটার পন্ড সারাউন্ডেড বাই ড্যাশ গ্রোন কেনস। তারপরে তারা পাইল কি? একটা পুকুর। সেটা কি ছিল? সারাউন্ডেড বাই ড্যাশ grown canes. Surrounded by what? Densely grown canes. মানে বেতের ঝোপ ছিল তার চারিপাশে। পুকুর আছে কিন্তু তার পাশে ঘন বেতের ঝোপ ছিল। Young monkeys wanted to jump into the water to quench their thirst. তাহলে বলছে যে যারা ইয়াং মাঙ্কি ছিল, তোমাদের মতো ছোট ছোট, ওদের, তোমরা আমাদের শিশু, আর ওরা ছিল ওদের ছোট ছোট বাচ্চা মাঙ্কি। ওরা তো ছোটরা তো কথা শুনে না, এই জন্য মনে করে যাই এক্ষুনি লাফ দিয়ে পানি খেয়ে আসি, জানটা তো ঠান্ডা হবে না। তো সেই চিন্তা, তাদেরও কিন্তু ওরকম চিন্তা, আর ওই চিন্তা থেকে তারা ঝাঁপ দিতে চাইল। হ্যাঁ, দেয়ার থার্স্ট, প্রথমে ব্ল্যাঙ্কসে হবে জাম্প, দ্বিতীয়টাতে থার্স্ট। দেয়ার লিডার দ্য ওয়াইজ মাঙ্কি কুড ড্যাশ দ্যাট দেয়ার ওয়াজ আ ওয়াটার মনস্টার। কুড, তাহলে কি হলো? আন্ডারস্ট্যান্ড। কুড আছে বলে আন্ডারস্ট্যান্ড, আর যদি কুড না থাকতো আন্ডারস্টুড। তাহলে তাদের লিডার যেহেতু ওয়াইজ মাঙ্কি, সে কিন্তু বুঝলো ওখানে একটা পানির কোনো মদত্ব থাকতে পারে। আছে। ড্যাশ ইন দ্য লেক, বলছে যে লিভিং ইন দ্য লেক, লিভিং, বাস করে, একটা মাঙ্কি বাস করে। সো হি আস্কড দ্য ড্যাশ টু ইউজ দ্য কেনস অ্যাজ এ স্ট্র টু ড্রিঙ্ক দ্য ওয়াটার। এই জন্য সে সবাইকে বলল যে তোমরা, সো হি আস্কড এভরিওয়ান, সে সবাইকে বলল বেতগুলোকে স্ট্রর মতো করে। তোমরা দেখেছো না দোকানে গেলে বোতলে এই যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস দেয়, জুস দেয়, পেপসি, ফান্টা মান্টা দেয়, এগুলোর মধ্যে স্ট্র থাকে, পাইপ থাকে, ওইটা মতো করে বেতটাকে ইউজ করতে বললো, আর সবার পানির তৃষ্ণা মিটাতে বললো। এরপরে দেখো বন্ধুরা কি হলো, দ্য টেক্সট ইন কলাম এ, এরপরেরটা, এটা কিন্তু হয়ে গেল। তাহলে এভাবে পড়ে পড়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও করতে হবে। আমি তোমাদের উত্তর রেডি করে দিয়েছি, তোমরা এখানেই পেয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর না করেও কেউ ক্লাস থেকে যাবে না, তাহলে কিন্তু আমি অনেক রাগ করবো, কষ্টও পাবো, দুটোই হবে। হ্যাঁ, তাহলে দেখো, দ্য টেক্সট ইন কলাম এ আর দ্য বিগিনিং অফ সাম সেন্টেন্সেস। এখানেও দেখো ওই টেবিল আছে, টেবিলের 3টা কলাম আছে, সেই কলামে কলাম এ আছে, কলাম বি আছে, কলাম সি আছে। কলাম এতে আছে একটা লাইনের শুরু অংশ, একটা সেন্টেন্সেস, বাক্যের শুরুর অংশ। কলাম বিতে আছে মাঝের অংশ, আর কলাম সিতে আছে শেষের অংশ। এখন তুমি সেন্টেন্স বানাও। সেখানে কি করতে হবে? ইয়েস্টারডে আই ওয়াজ, কি? ইয়েস্টারডে আই ওয়াজ কি? ওয়াকিং হোম আফটার স্কুল। দেখি আমরা উত্তরগুলো দিয়ে দিয়েছি। ইয়েস্টারডে আই ওয়াজ ওয়াকিং হোম আফটার স্কুল, দুটো ওয়াকিং আছে, ওয়াজ আছে, ক্রাইং আছে, স আছে, টেক আছে মাঝখানে। আর শুরুতে দেখো ইয়েস্টারডে আই ওয়াজ, দেন আই হি ওয়াজ, দ্য লিটল বয়, আই ডিসাইডেড টু। তো এভাবে এরকম আছে 5টা সেন্টেন্স করা আছে, সেটা আমরা ম্যাচিং করে করে ইয়েস্টারডে আই ওয়াজ ওয়াকিং, কি? আই ওয়াজ ওয়াকিং হোম আফটার স্কুল, বাড়ির দিকে যাচ্ছিলাম। Then I saw a boy, দেখো এরপরের লাইনটা কি আছে? Then I saw a little boy, crying, তাই না?
alone. Little boy standing alone. Little boy standing alone. তারপরে then I saw a little boy standing alone. He was crying. ঠিক আছে? He was crying. Because he was lost. সে কাঁদছিল কারণ সে হারিয়ে গিয়েছিল. The little boy was only about 4 or 5 years old. তার বয়স ছিল 4 থেকে 5 বছর. I decided to take him to the police station. এটা হচ্ছে এভাবে বানিয়ে বানিয়ে দিতে হবে বুদ্ধি করে করে, ঠিক আছে? এর পরেরটা এটাও কিন্তু 5 নাম্বার, ইজি, শুধু বুদ্ধি একটু খাটালে ইজিলি সহজে পেয়ে যাবে। সেটা কি দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড রিঅ্যারেঞ্জ দেম ইন কারেক্ট অর্ডার। সেখানে কত, 5 নাম্বার। এখন এলোমেলোগুলো আগে পড়ে ফেলতে হবে কিন্তু, হ্যাঁ, যেভাবে আমরা শুরুতে প্রথম প্রশ্ন পেপারটা পড়েছিলাম ওইভাবে এলোমেলোগুলো পড়ে ফেলবো। আই ডিডন্ট ফিল ভেরি ওয়েল, বাট আস্তে আস্তে পাশের বন্ধুর পরীক্ষার হলে যেন তার ডিস্টার্ব না হয়, এভাবে। I didn't feel very well. একদম চোখ দিয়ে পড়বে, মুখ দিয়ে না, হ্যাঁ। He took my temperature and examined me. After a few days I started to feel better. এটা কিন্তু মিল থাকবে না কারণ আমরা এলোমেলোটাই পড়ছি। I went to see the doctor with my mom. I went to the pharmacy and got those medicines. My mom phoned the doctor and made an appointment. He told me I had an infection. He also gave me some advices. I explained the doctor what was wrong. He gave me a prescription. এখন এটা দেখো, এটা আমি একদম সিরিয়াল করে দিয়েছি যে I didn't feel very well, হ্যাঁ। তারপরে আছে my mom phoned the doctor and made an appointment. যখন আমার খারাপ লাগবে, বা তোমরা তো ছোট, এখন তো আমি তোমাদের জন্য করব, আবার তোমাদের বাবা মারাও তোমাদের জন্য করবেন। খারাপ লাগলে ডাক্তারকে ফোন করে, ডাক্তার সাহেব আছেন নাকি, আমার ছেলের খারাপ লাগছে বা আমার মেয়ের খারাপ লাগছে, একটু আসতে চাই, এটাই তো কাজ, তাই না? এভাবে বুঝতে হবে প্রথম লাইন কোনটা হতে পারে। তারপরেরটা কি, তারপরে এফ, তারপরে ডিতে কি আছে দেখো, আই ওয়েন্ট টু সি দ্য ডক্টর উইথ মাই মম। আমি আমার মায়ের সাথে ডাক্তারের কাছে গেলাম। তারপরে হচ্ছে আই এক্সপ্লেইন দ্য ডক্টর হোয়াট ওয়াজ রং। আমি ডাক্তার জিজ্ঞাসা করে না, মার সঙ্গে তো যাবে, তারপর তো ডাক্তার বলবে না এই তোমার কি হয়েছে বাবু, তখন তুমি আবার বলবে যে আল্লাহ না করুক তোমাদের কারণ না, মানে এমনি গল্পের মতো, যে হ্যাঁ আমার এরকম হয়েছে, মাথা ব্যথা, ঠান্ডা লেগেছে, সর্দি হচ্ছে, হ্যাঁ। তারপরে উনি কি করলেন দেখো, ডাক্তার সাহেব এখানে আমাদের আছে যে হি টুক মাই, সঙ্গে সঙ্গে ডাক্তারের বলার পরে ডাক্তার কি করে, টেম্পারেচার সব শুনে ডাক্তার প্রথমে আমাদের শরীরের তাপমাত্রা দেখে, পরীক্ষা নিরীক্ষা করে, জিভ দেখে, চোখ দেখে, হ্যাঁ, যে কি অবস্থা। তারপরে বলছে হি টোল্ড মি আই হ্যাড এন ইনফেকশন। তিনি বললেন যে আমার খানিকটা ইনফেকশন হয়েছে, হ্যাঁ। তারপরে বলছে যে এরপরে বলছে যে আমার জন্য তিনি একটা কি করলেন, হি গেভ মি আ প্রেসক্রিপশন, একটা প্রেসক্রিপশন দিলেন যেন সেখানে ওষুধের নাম লেখা থাকবে, আমি কিনে খেতে পারি। তারপরে হবে হি অলসো গেভ মি সাম অ্যাডভাইসেস, হ্যাঁ। তারপরে তিনি আমাকে কিছু পরামর্শও দিলেন। এটা হচ্ছে জে নাম্বার, জের পরে এইচ আছে। তারপরে বলছে যে I went to the pharmacy and got those medicines. আমি ওষুধের দোকানে গেলাম আর ওই ওষুধগুলো নিলাম। তারপরে দেখা after a few days I started to feel better. একেবারে শেষের লাইন। তার মানে কি, ওষুধগুলো খাওয়ার পরেই তো সে কিনে নিয়ে গেলেই তো শেষ না, ওষুধগুলো খাওয়ার পরেই কিন্তু সে আরো ভালো বোধ করতে লাগলো, তাই না? তাহলে প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু সলভ করলাম। এরপরে তো আমি তোমাদেরকে বলেছি এই যে নাম্বারটা আমি তখন দিয়েছিলাম, পরের নাম্বারগুলো আমরা লিখি নাই, কিন্তু দেখো এরপরে আমি কি করব, কেন আমি নাম্বারটা লিখেছিলাম সেটাই এখন আমি তোমাদের বুঝিয়ে শেষ করব ক্লাসটা। ধরো এখন কিন্তু তোমরা বুঝে গেলে যে এই যে রিডিং এর 40 মার্কসের কোশ্চেন 1 এ কি থাকে, কোশ্চেন 2 তে কি থাকে, কোশ্চেন 3 তে কি থাকে। তাহলে কোশ্চেন 1 এ গেস দ্য মিনিং দিয়ে টিক মার্ক থাকতে হবে। কোশ্চেন 2 তে কোশ্চেন আনসার্স, কোশ্চেন 3 তে টেবলস অ্যান্ড ট্রু ফলস, হ্যাঁ। তো এখন আমরা সেইভাবে করব টেবলস অ্যান্ড ট্রু ফলস। তাহলে এখন আমরা পরবর্তী ক্লাসগুলো যখন করব এইভাবে করব, আর আমরা সিরিয়াল কোশ্চেনটা এখন করব না, যখন সেকশন বি ধরবো তখন করব, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো?
তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাসে আমাদের ঠিক ওভাবে, মনে থাকবে তো, বোর্ডে আমি দিয়ে দেব, শুরু করব। তোমরা সবাই ভালো থেকো, বেশি করে প্র্যাকটিস করো মডেল টেস্ট, সামনে তোমাদের পরীক্ষা থাকবে। খোদা হাফেজ।